বি দেবো, কতগুলো পি দেবো, I just don't know. This is 15 marks compulsory. বিকম পাস করার জন্য যদি কোনো চ্যাপ্টার থাকে যাকে তুই বেস করতে পারিস যে আমি চল এই চ্যাপ্টারটা করে বিকম পাস করব, দেন দিস ইজ ইট। এটাতে সেই চ্যাপ্টার হেভি সুন্দর, একদম সোজা। এই চ্যাপ্টারের যেটা সবথেকে বেশি টিপিক্যাল সেটা হচ্ছে ব্যালেন্স শিট, আর আমরা ব্যালেন্স শিট সম্পর্কে খুব ভালো করে জানি। আগে এই চ্যাপ্টারটার টোটালটার ব্যাকগ্রাউন্ড, চ্যাপ্টারটা এমনি ইজি হয়ে যাবে। বোঝাচ্ছি, ইন্টারনাল রিকনস্ট্রাকশন / ক্যাপিটাল রিকনস্ট্রাকশন। আজকে ভুলে যাচ্ছে চ্যাপ্টারটা সম্পর্কে, আমরা আগামী 3টে ক্লাসে চ্যাপ্টারটা পুরো বোঝাবো। আজকে টোটাল একটা বেসিক দিচ্ছি, আর 10 থেকে দিচ্ছি, শুধু বোঝ পুরো ব্যাপারটা কি বলছি। কোম্পানি, একটা কোম্পানি কিভাবে তৈরি হয়, একটা কোম্পানি তৈরি হতে গেলে কোম্পানির রেজিস্টারের থেকে কি লাগে, পারমিশন লাগে, রেজিস্টার সার্টিফিকেট লাগে, আরো অনেক লিগ্যাল অথরিটিজ আছে তাদের থেকে কি লাগে, পারমিশন লাগে। তার মানে কোম্পানি একটা মানে কি বলবো সোশ্যাল বডি, মানে সামাজিক একটা অংশ। একটা কোম্পানির সাথে কারা কারা জড়িত, কারা কারা যুক্ত থাকে, এটা খুব 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 জরুরি জিনিস। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, নো পলিটিক্যাল ইস্যু, এর মধ্যে পলিটিক্স নেই, কিন্তু ইয়েট আমি একটুখানি পিছন দিকে আসছি। ওয়েস্ট বেঙ্গলে যেদিনকে সিঙ্গুরে টাটা কোম্পানি ন্যানো প্রপোজড হয় ফ্যাক্টরি হবে, সেদিন কি হয়েছিল? নো পলিটিক্যাল ইস্যু, আমি আবার বললাম এর মধ্যে অনেক পলিটিক্স ঢুকে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কমার্স পয়েন্ট অফ ভিউতে বলছি। আন্দোলন হয়েছিল এই সিচুয়েশনটাকে সামনে রেখে, চাকরি দেবে না কারণ সব গুজরাটের লোক আসবে চাকরি করতে, আর জাপানের লোক আসবে, জাপানের টেকনিশিয়ান আসবে। রতন টাটা বেশ কয়েকজন গ্রামের ছেলেকে প্রশিক্ষণ দেওয়ায়, ট্রেনিং দেওয়ায়, চলো চাকরি করবে, কিন্তু সেটাতে অনেকের বিশ্বাস হয় চাকরি দেবে। ঠিক এখানে কি আমার কোয়েশ্চেন, চাকরি দেবে না, একটাও দেবে না। কাদের চাকরি? যারা বাইরে থেকে এসেছে। এখন তারা যখন এসে চাকরি করবে তাদের ছেলে মেয়েদেরকে পড়াবে, তারাও গুজরাট থেকে আসবে। তারা যে এখানে চাকরি করছে, তারা টাকা রাখবে ব্যাংকে, সেই ব্যাংকটা চালাবে, তারাও বাইরে থেকে আসবে। তারা যে টোটো চাপবে, সেই টোটোটা চালাবে, তারাও বাইরে থেকে আসবে। ডিএলএফ ডানকুনির বুকে একটা বিশাল বড় প্রজেক্ট অ্যানাউন্স করবে, যেহেতু ওখানে সিঙ্গুরে টাটা ফ্যাক্টরি, ডানকুনি হাউজিং টোটাল গোল পাল্টে যাবে। প্রচুর কনস্ট্রাকশন হয় হাউজিং এর ওই এরিয়াতে, এবং তার দাম প্রচুর বেড়ে যায়। কোথায় সিঙ্গুর, কোথায় ডানকুনি? মরাল অফ দ্য স্টোরি, একটা কোম্পানি তৈরি হচ্ছে এখানে, কিন্তু কোম্পানির বেস বাংলায় বলে অনুসারী শিল্প, ইংলিশে বলে মানে সাপোর্টিং যে আরো বিভিন্ন কোম্পানি আছে, তাদের দিয়ে প্রচুর কর্মসংস্থান হয় একটা কোম্পানি। আমাদের বোঝানোর ব্যাকড্রপটাই ঠিক এইটা। একটা কোম্পানি 5 ইয়ার্স কনস্ট্যান্টলি লস করে যাচ্ছে, প্রফিট করছে 5 বছর ধরে কনস্ট্যান্টলি লস করে। এখন কোম্পানি ডাইরেক্টর বা শেয়ার হোল্ডাররা প্রথমেই কি চাইবে, তুলে দে কোম্পানি, এই কোম্পানি থাকবে না,
লস মেকিং কোম্পানি হয়ে গেছে। কিন্তু ওরা চাইলেই কোম্পানি তুলে দিতে পারে। ওরা কোম্পানি তুলতে গেলে যাদের যাদের পারমিশন সে কোম্পানি করেছিল, ইনক্লুডিং কোর্ট, তাদের পারমিশন নিয়েই তুলতে হবে। তো এই প্রসপেক্টটা কোর্টে গেল যে কোম্পানি তুলে দিতে চাইছে। কোর্ট কিন্তু, আমি যেটা বোঝালাম আমার ব্যাকড্রপটা, কোর্ট কিন্তু এত বড় জিনিস দেখবে। আমি যেই স্ট্যাম্প মারবো কোম্পানি উঠে যাক, যারা কাজ করছে তাদের তো চাকরি যাবেই, প্লাস এই কোম্পানিকে বেস করে যারা আছে তাদের সবাইকার সমস্যা হবে। ওই জন্য অলওয়েজ কোর্ট কি চাইবে, আরে সেকেন্ড চান্স, আর একবার দেখো যদি রিভাইভ করতে পারো, যদি দান করাতে পারো, আর একবার দেখো। দিস ইজ দ্য সেকেন্ড চান্স। এক্স্যাক্ট এই জায়গায় দাঁড়িয়ে থাকে আমাদের ইন্টারনাল রিপোর্টস। কোম্পানি বোর্ড অফ ডাইরেক্টরকে ডাকবে, দেখে বন্ধু একটা কাজ করো, আমি তোমাদের পারমিশন দিচ্ছি না, তোমরা আরেকবার চেষ্টা করে দেখো যদি কোম্পানিটা রিভাইভ করতে পারে। যদি রিভাইভ হয় তো ওয়েল অ্যান্ড গুড, সবাই করবো। আর যদি রিভাইভ না হয়, যদি তারপরেও দেখো লস মেকিং কোম্পানি, তখন আমি কিন্তু করে দেবো, চলো লিকুইডেট করে দেবো, তুলে দেবো। অর্থাৎ আমরা যে কাজটা করবো ঠিক ওই আগের স্টেজটা, যে কোম্পানি আরেকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো এখানে আরেকখানা গল্প আছে, কোম্পানি যদি 5 years কনস্ট্যান্টলি লস করে, কোম্পানির ব্যালেন্স শিটের সিচুয়েশন কি বলছি? কোম্পানির ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স থাকে। আমরা প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স থাকবে মানে অ্যাকুমুলেটেড প্রফিট তো নয়, অ্যাকুমুলেটেড লস থাকবে। তোরা এতদিন এত চ্যাপ্টারে প্রফিট অ্যান্ড লস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখছি, এখন প্রফিট অ্যান্ড লসটা নেগেটিভ চলে, অর্থাৎ লস প্রফিট থাকবে। ধরে নে ব্যালেন্স শিটে গুডউইল থাকবে। কোয়েশ্চেন, গুডউইল কাকে বলে? এক্সট্রা প্রফিট আর্নিং ক্যাপাসিটি আমরা বোঝাতাম। গুডউইল ইজ দা এক্সট্রা প্রফিট আর্নিং ক্যাপাসিটি। আরে মশাই, ওর তো প্রফিট আর্নিং ক্যাপাসিটি নেই, তার আবার গুডউইল। তাহলে যে গুডউইলটা থাকছে ওটা ভ্যালুলেস, ওয়ার্থলেস। প্লাস এরকম বেশ কিছু অ্যাসেটস থাকবে যেগুলো ওভার ভ্যালু, অর্থাৎ বলতে পারিস ব্যালেন্স শিটটা ঘেটে পড়ে আছে। ডাইরেক্টররা যখন জেনে এলো, আচ্ছা চলো আমাকে কোম্পানিটা রিভাইভ করতে হবে, প্রথমেই ওকে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স শিট। অ্যাসেট সাইডে অনেক ভুল ভাল অ্যাসেটস আছে, বললাম ওরা সমস্ত লাইবিলিটিকে ডাকবে, সমস্ত লাইবিলিটি যারা যারা হোল্ডার সবাইকে ডাকবে, শেয়ার হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার, ক্রেডিটর, সবাইকে ডাকবে, মিটিংয়ে ডাকবে, এসব একটা মিটিং করে সবাই মিলে গেছে। কত কোম্পানি উঠে গেলে সব থেকে লস কার? ইকুইটি শেয়ার হোল্ডার, একটা টাকা পাবে না। তারপর ডিবেঞ্চার, তারপর ক্রেডিটর। বলবি দাদা এরকম কেন? পিসমিল ডিস্ট্রিবিউশন করছে, আগে ক্রেডিটরকে পেমেন্ট করতে হবে, তারপর ডিবেঞ্চার। তো পিসমিল কি, আমি ডিটেলসে যাচ্ছি না, পিসমিল কাজ করে লাস্টে ইকুইটি শেয়ার হোল্ডার। তো ইকুইটি শেয়ার হোল্ডারকে বলছে বলো তোমার 10 লাখ টাকার ক্যাপিটাল আছে, ধরে নাও, বলো তুমি কত স্যাক্রিফাইস করতে লাগবে? ইকুইটি শেয়ার হোল্ডাররা বললো এমনি আমার 10 লাখ যাবে, বলছে আমরা 8 লাখ স্যাক্রিফাইস করলাম, 9 লাখ স্যাক্রিফাইস করলাম, যাও 1 লাখ টাকার ক্যাপিটাল আছে, আমরা স্যাক্রিফাইস করবো। যদি কোম্পানিটা দাঁড়ায় আবার ওদের প্রচুর দাম, আমরা তো শেয়ার হোল্ডার, অথবা ওখান থেকে 9 লাখ বেরোলো একটা ফান্ডে রাখবে, ফান্ডটার নাম হচ্ছে ক্যাপিটাল রিডাকশন। ফান্ডটার নাম ক্যাপিটাল রিডাকশন। ডিবেঞ্চার হোল্ডার ধর 5 লাখ ছিল, বলছে বলো তোমরা কত স্যাক্রিফাইস করবে? ভাই আমরা বেশি করবো, আমরা 2 লাখ স্যাক্রিফাইস, আরো 2 লাখ জমবে। ক্রেডিটার বলছে আমি 50,000 স্যাক্রিফাইস করবো, ক্রেডিটার 50,000 জমবে। অর্থাৎ চেয়ে চিনতে কত টাকা হবে? এই ফান্ডে যে টাকাটা জমলো, এই ফান্ড থেকে এবার ওই অ্যাসেট সাইডে যে ভুল অ্যাসেট গুলো আছে সেগুলো রাইট অফ করা হবে, দিয়ে ব্যালেন্স শিটে একটা রিভাইজড পজিশনে আনবে।
নিয়ে এবার কাজকর্ম স্টার্ট করো, ব্যবসা নতুন করে স্টার্ট করো। আর টাইম লাইন নাও 2 ইয়ার্স পর আমরা দেখবো ব্যবসাটা কোন দিকে যাচ্ছে। যদি দেখি এখনো হচ্ছে না, আমরা আবার কোর্টের কাছে ফিরবো, কোর্ট লিকুইডেট করবো। যদি রিভাইভ করতে পারি দেন কোম্পানিটা বেশি যাবে। আমাদের অঙ্ক হচ্ছে ওইটা, স্কিমটা। ওরা পুরো স্কিম তোকে দিয়ে দেবে, কে কত টাকা ছাড়ছে আর কোন কোন অ্যাসেটস ভুলভাল আছে। তোকে যেটা করতে হবে, জার্নাল পাস করতে হবে। যে যত টাকা ছাড়ছে সেই টাকাগুলো কোথায় রাখবো? ক্যাপিটাল রিডাকশন। পরে এই ক্যাপিটাল রিডাকশন থেকে কি করবো? অ্যাসেটগুলোকে রাইট অফ করবো, করে একটা জার্নাল পাস করে দেবো। করে দেওয়ার পর একটা নতুন ব্যালেন্স শিট কেমন দেখতে লাগবে সেটা দেখে দেবো 15 নম্বরে। ওকে, এই অঙ্কের আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে। তোদের সিলেবাসে লিখতে হয় ফার্স্ট। তোদের সিলেবাসে যেটা আছে ওরা স্কিমটা লিখে দেবে, তোকে শুধু জার্নাল করতে হবে। যারা একবার হায়ার স্টাডি করবি, প্রেফারেবলি এমকম, সেখানকার কর্পোরেট অ্যাকাউন্টসে ওই স্কিমটা বানানো হচ্ছে। স্কিমটা বানানো জাস্ট এমনি আলোচনা করবো, ভালো লাগবে। ওইখানে তোকে স্কিমটা বানাতে হবে, আর এখানে তোকে স্কিমটা ওরা বানিয়ে দেবে। তোকে শুধু জার্নাল পাস করতে হবে। এবং আমার উপর ভরসা কর, আমি যে টেকনিকে বলবো সেখানে না লাগবে কোনো গোল্ডেন রুল, না লাগবে জার্নালের জন্য সামান্য জ্ঞান, শুধু কমন সেন্স। যদি না রাস্তায় পড়ে গিয়ে থাকে, শুধু কমন সেন্স দিয়ে জার্নাল হলো। সো ইটস এ বিগ জার্নি। এই চ্যাপ্টারের 2টো পার্ট আছে। সেকেন্ড পার্টটা একটু ভয়াবহ, কিন্তু দেয় না, জেনারেলি খুব কম দেয়। কিন্তু ফার্স্ট পার্ট প্রচন্ড ভালো, একটা দারুণ জার্নি। ইস্যু অফ শেয়ার থেকে 10, আই থিঙ্ক বুঝতে পেরে গেছি, হ্যাঁ কি না? রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার থেকে 10, 20, আর এটা থেকে 15, 20 আর 15, 35। আরেকটা আছে চ্যাপ্টার যেখানে 5খানা মতো অঙ্ক করা হবে, তার মধ্যে একটা চলে আসবে 10 মার্কস। তো ওর 45 তুমি অনার্সটা জেনারেল ইংরেজি, ওই 45 তুমি এমনি হাতে পাবে, মানে হাতের মধ্যে। তো বেস্ট অফ লাক। সো এই 15 যদি নাম্বার কাটাও, আসছে বছর আলাদা। আমরা বলছি অঙ্কে আমরা এলাম পেজ নাম্বার 583। পেজ নাম্বার 583, সামস নাম্বার 2। পেজ নাম্বার 583, সামস নাম্বার 2। অঙ্কটার দিকে দেখ, জাস্ট অঙ্কটার দিকে তাকাও। ABC Company Limited prepare a scheme of reconstruction which was approved by the court. মানে ওরা একটা রিকনস্ট্রাকশন স্কিম অলরেডি দিয়ে দিয়েছে, যেটা কোর্ট অ্যাপ্রুভও করেছে। দ্য স্কিম ইজ অ্যাজ আন্ডার। বাট স্কিমটা কি সেটা আমি দিচ্ছি, ওরা বলছে। এ, ইকুইটি শেয়ারস টু বি রিডিউসড from 50,000 shares of 10 each. Equity share আগে ছিল 50,000 শেয়ার 10 each, সেটা চেঞ্জ হয়ে হচ্ছে 40,000 ইকুইটি শেয়ারস অফ 5 each। কত আগে 50,000 10 each মানে কত? 5 লাখ। এখন 40,000 কত? 40,000 5 মানে যেটা ছিল 5 লাখ সেটা চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে যাচ্ছে? তো জানাটা কত? মানে 3 লাখ টাকার ফান্ড তৈরি হচ্ছে। বল বুঝছিস না? মানে কত টাকার ফান্ড তৈরি হচ্ছে? তোকে এবার জাস্ট কমন সেন্স একটা জার্নাল লিখবি না, জার্নালে ছক কাটতে হয়, কাটাচ্ছি বাড়িতে কেটে দিস। ভাই আমরা ফিফথ সেমে পড়ি, আমরা অনেক কিছু
বেরো জার্নালের ছক দেখে ইন দ্য বুকস অফ ওটা তো লেখা ইন দ্য বুকস অফ এবিসি কোম্পানি লিমিটেড তার নিচে শুনছি জার্নালে চুপচাপ শোন ইকুইটি শেয়ার ক্যাপিটাল কি হয় ক্রেডিট যাকে ক্যান্সেল করছিস তাকে ডেবিট করতে হবে তার মানে জার্নালটা এরকম শুনতে লাগা উচিত কিনা রে কমন সেন্স ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট এর বদলে নতুন ইকুইটি শেয়ার দিচ্ছিস তো টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট বলবি হাই এ আবার কোনো জার্নাল হয়নি টু ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট এক্ষুনি বলবি এই জার্নালটার কোনো মানে হয় ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট আমি এতদিন ধরে জার্নাল শিখছি ইকুইটি শেয়ার ক্যাপিটাল ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল এরকম জার্নাল হয় এটা একদমই হয় না কোনোদিনই হয় এটা জার্নালের কোনো টেকনিক না কিন্তু আমার উপর ভরসা করে এটাই কেন এই দুটো ক্যাপিটাল কি সেম ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹5 অ্যাকাউন্ট আর টু ক্যাপিটাল রিডাকশন এবার কত ঝামেলা কত এবার দাঁড়াচ্ছে এইটা কত টাকা 5 লাখ আর এইটা কত টাকা 2 লাখ অটোমেটিক্যালি দেখ কমন সেন্সের জন্য সিম্পল কমন সেন্সের জন্য 5 টাকা করে শেয়ারটা 10 টাকা করে শেয়ারটা ক্যান্সেল করলাম বলে ডেবিট হলো 5 টাকা করে শেয়ার টু ক্যাপিটাল রিডাকশন ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট যেটা এরকম লিখে দেখতে ভালো লাগে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹5 অ্যাকাউন্ট আর টু ক্যাপিটাল রিডাকশন আর টু ক্যাপিটাল রিডাকশন ন্যারেশন বলবো বে বল আগেকার ইকুইটি শেয়ার কতগুলো ছিল বল 50,000 ইকুইটি শেয়ার 50,000 ইকুইটি শেয়ার at the rate of ₹10 each is reduced to কোথায় রিডিউসড হচ্ছে বল 40,000 equity shares is reduced to 40,000 equity shares at the rate of ₹5 each as per special resolution number ... এটা special resolution okay as per special resolution number ... dated ... comma court's order ... court COURT apostrophe s court's order ... মানে কোর্টের অর্ডার নাম্বারটাও লাগবে কত নাম্বার অর্ডার এটা হচ্ছে ব্র্যাকেট আমাকে বল জার্নাল ক্লিয়ার জার্নালের করেসপন্ডিং ন্যারেশন ক্লিয়ার জাস্ট কমন সেন্স ডিটেইল আর একটা দারুণ জিনিস বলছে 3,000 6% preference shares of 100 each are to be converted from 6% to 8%. বলছে আগে 6% প্রেফারেন্স ছিল আমি এটাকে চেঞ্জ করে 8% এ যাচ্ছি বাট রিভ্যালিউড ইন এ ম্যানার এমন ভাবে রিভ্যালিউড হচ্ছে এমন ভাবে যাচ্ছি in which the total return on them remain unaffected যাতে টোটাল রিটার্নটা আনএফেক্টেড বল কনফিউজড চেঞ্জ
আগে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত টাকা ছিল? আগে প্রেফারেন্স শেয়ার কত টাকা ছিল? 3 লাখ। কত পার্সেন্ট প্রেফারেন্স শেয়ার? তার মানে 3 লাখ ইনটু 6%। আগেকার দিনে 18,000 অ্যামাউন্ট অ্যাজ ডিভিডেন্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পেত। ওদেরকে আমরা অ্যাপ্রোচ করছি কিন্তু ছাড়ুন না, ওরা বলছে ডেফিনেটলি ছাড়বো, কিন্তু দেখো ভাই তুমি 6% কে 8% করে দাও, কিন্তু আমাদের ডিভিডেন্ড আছে সেম থাকে। এবার দেখো বলি ওকে যে অ্যাকাউন্টেন্ট এটাকে 8% কি ভাগ 2 লাখ into 8%। কি বুঝলি? আগে ওরা 3 লাখের 6% 18,000 পেত, এখন ওরা 2 লাখ 25,000 8% 18,000 পাবে। টোটাল রিটার্নটা আনএফেক্টেড থাকবে, ওরা তাই বলছে। তার মানে অন্যভাবে বলতে গেলে 3 লাখ টাকাটা 2 লাখ 25 হয়ে যাচ্ছে, মানে আমার ফান্ডে 75,000। ওরা বলেছিল এমন ভাবে চেঞ্জ করো 6 টা 8% যেখানে আমার টোটাল রিটার্নটা আনএফেক্টেড থাকে। দেখ টোটাল রিটার্নটা কিন্তু আনএফেক্টেড আছে। কি বললাম বোঝা যাচ্ছে? সো জার্নাল কি হওয়া উচিত? খুব ভালো 6 শুনে নে 6% প্রেফারেন্সিয়াল ডেবিট হওয়া উচিত। আমি লিখছি 6% আমি লিখছি প্রেফারেন্সিয়াল। আমি বুঝলাম আগে বুঝে আমি নোটে দেখাবো 6% প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু 8% প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল। আচ্ছা এই জার্নালটা দাঁড়ায় তোর কি মনে হয়? না হ্যাঁ এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো আলাদা আলাদা। আমার নাম আছে 6 আর 8। আগেরটা ইকুইটি টু ইকুইটি ছিল, শুনতে পাচ্ছি না, সেই জন্য বোঝা যাচ্ছিল না বলে আমরা এখানে 10 টাকা 5 টাকা দিচ্ছি। এখানে সেরকম কিছু লেখার দরকারই তো নেই, কারণ এটা আলাদা করে 6% বোঝা যাচ্ছে আর এটা আলাদা করে 8%। সো এই জার্নালটা এইভাবে দাঁড়ায়, আমি টাকা দিয়ে বললাম না, এইভাবে জার্নালটা দাঁড়ায় তো টু ক্যাপিটাল রিডাকশন। টেকনিক্যালি এটা 3 লাখ, টেকনিক্যালি এটা 2,25,000, টেকনিক্যালি এটা 75,000 এবং এইটাকে 2,25,000 ব্র্যাকেটে নোট 1। কমন সেন্স সবাই মিলে বুঝেছিস কিনা? যদি কমন সেন্সটাকে ধরে রাখতে পারিস সেই চ্যাপ্টারটায় কিচ্ছু নেই, আদারওয়াইজ আগে ন্যারেশন লেখাই তারপর নোটটা করা। ওই এখানে প্রেফারেন্সিয়ালের কত টাকা করে ছিল? 100। কত টাকা করে বললাম? 100। এখানে প্রেফারেন্সিয়ালের দাম কত? 100ই আছে। প্রেফারেন্সিয়ালের দামে চেঞ্জ হয়নি ভাই, নাম্বারে চেঞ্জ হয়ে গেছে। এখানে 3,000 ছিল, এখানে 2,250 হয়ে গেছে, আর কিছু হয় না, নাম্বারে চেঞ্জ হচ্ছে। ন্যারেশন লিখবি ভাই, ন্যারেশন সম্বন্ধে ক্লিয়ার কাট আইডিয়া রাখতে হবে, না হলে কিন্তু নাম্বার দেবে না। দুটো জায়গায় নাম্বার কাটবে, এতে নাম্বার দেবে কতটা আমি জানি না, মানে এই যে জার্নাল দুটো জায়গাতে নাম্বার কাটবে। এক ন্যারেশনে তুই ব্যালেন্স শিট, তুই ব্যালেন্স শিট না মেলাতে পারলে এই 15 আছে, স্যারের হাতে একটাই অপশন, যে কোনো একটা জায়গায় স্ট্রাইক আউট করবে, হয় 1 কিংবা 5। মানে ইনার মিনিং বুঝিনি, 1 স্ট্রাইক আউট করলে 15 5 পাবি, আর স্যার ভালো হলে 5 স্ট্রাইক আউট করলে 15 1 পাবি। কোনো একটা জায়গায় স্ট্রাইক আউট কি আমরা इसके शॉर्ट्स बना देंगे। नैरेशन বলছি বি 3,000 কমা বি 3,000 কমা 6% preference share, being 3,000 comma 6% preference share at the rate of rupees
@100 each শোন না তোর ব্রেনে যদি আর জায়গা না থাকে স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে ইজ রিডিউস টু লিখতে পারিস কিন্তু বেটার হচ্ছে ইজ কনভার্টেড ইনটু কনভার্ট করছে কোথায় কনভার্ট হচ্ছে ইজ কনভার্টেড ইনটু 2250 কমা 2250 কমা 8% preference share 8% preference shares @rupees 100 each as per same এই ইকুইটি আর প্রেফারেন্সে as per লিখিস অনেকেই প্রেফারেন্সে লেখে না কিন্তু আমার সাজেশন ইকুইটি আর প্রেফারেন্সে ভালো লাগে as per same special resolution number data dated data cool sort of data হেভি করে বল বুঝেছিস ঠিক বলেছিস নোটটায় এত নোট এই নোটটা কোথায় লেখা উচিত জানিস অঙ্কের পর শুনতে পাচ্ছি না তুই তো এখানে লিখতে পারবি তোর বুঝতে সুবিধা হবে যে আমরা এইটার সাথে নোটটা বানিয়েছি লাইক নমিনাল ভ্যালু অফ নোট বলে দেবে নমিনাল ভ্যালু অফ 8% preferential nominal value of 8% preferential nominal value of 8% preferential সমান ওই পরীক্ষা হলে কি করে দেখো 3 lakh into 6% bracket close পুরোটা বাইরে সমান rupees 2,25,000 আন্ডারলাইন এটাই নোট 3 lakh into 6% পুরোটা ডিভাইডেড বাই 8% ভালো বুঝেছিস খুব ভালো সিতে চল ভালো লাগবে the dividend on preference shares which are in arrear for 3 years are to be cancelled শোন শেয়ার করা কোনে হয় দুই রকম ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার করা কোনে হয় অনেক রকম তার মধ্যে আমি স্পেশাল দুটো বলছি কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার আর নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার রিডিমেবল ইনরিডিমেবল তো আমরা বলছি কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ টার্মগুলোকে শোন ভালো লাগবে কিউমুলেট করা মানে কি জমা হওয়া কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার মানে এবছর কোম্পানি লস খেলো ডিভিডেন্ড দেবার মতো টাকা নেই কোম্পানি ডিভিডেন্ড দিতে পারলো না ওই ডিভিডেন্ডটা জমে আছে পরের বছরও কোম্পানি লস খেলো ডিভিডেন্ড দিতে পারলো না জমে গেল পরের বছর কোম্পানির প্রফিট হলো 3 বছরের ডিভিডেন্ড একসঙ্গে দিতে হবে এই 2 বছর জমানো আছে আর এই বছর এর নাম কিউমুলেটিভ প্রেফারেন্স আর একটা হয় নন কিউমুলেটিভ এবছর প্রফিট হলো না ডিভিডেন্ড দিতে পারলো না অবশেষ ক্যান্সেল হবে পরের বছর হলে তো বলবেন পরেরটা এইটা যাবে না এই যে প্রেফারেন্স একটা ছিল ওরা বলেনি এটা কিউমুলেটিভ বলতে দ্য ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ারস হুইচ আর ইন এরিয়া ফর 3 ইয়ার্স 3 বছর ধরে এটা বাকি আছে লস খেয়ে যাচ্ছে তো কোম্পানি কনস্ট্যান্ট আর টু বি ক্যান্সেলড প্রেফারেন্স শেয়ার হোল্ডার যখন বসেছিল বললাম দেখুন ডিভিডেন্ডটা 3 বছরের বাকি আছে আমি কিন্তু দেবো না তখন ওকে দিতে হবে না যাও দেখে দিতে পারবো না বলছে দেয়ার ইজ নো প্রভিশন ফর এরিয়া প্রেফারেন্স ডিভিডেন্ড দেয়ার ইজ নো প্রভিশন ফর এরিয়া প্রেফারেন্স ডিভিডেন্ড মানে ব্যালেন্স শিটে লেখা ছিল না যে বাকি আছে এটা বোঝানোর নিয়ম ধরে নে তুই কালকে সকালবেলা ঘুম থেকে উঠলি
আর গেটের বাইরে একটা এনভেলপ আমার নাম কি, তাহলে আমি পেলাম, পাপা বলে কে পাঠিয়েছে জানি না, খুললাম, ওখানে লেখা আছে আমার দাদু বাবা ঠাকুরদার ছেলের মাসির মেয়ে, সে উইদাউট এনি ওয়ারিশন মারা গেছে, কোনো ওয়ারিশন নেই, 100 crores এর একটা প্রপার্টি আমার নাম। সঙ্গে সঙ্গে টাইপ করবো অল প্যাসেঞ্জার ক্যান্সেল। আমার এবার টুইস্ট করতে গেলে হেভি আনন্দ পেয়েছে আমার। অ্যাকচুয়ালি তাই বিকেল বেলায় একটা খবর এলো, সবই ঠিক ছিল, ঠিকানাটা ভুল ছিল, দুটোদের পরে যাবে। এই যে টাইপিং এর মরাল অফ দ্য স্টোরি, যেটা তোর কাছে এলো না, যে ইনকামটা, সেই ইনকাম নিয়ে তুই আনন্দ দেবে, এটা মডেল। সো সিমিলারলি যে লাইবিলিটিটা আমার কাছে লেখাই নেই, সেটা যখন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার জন্য আমি এন্ট্রি কি করবো, ওটা আমার লেখাই নেই ভাই। ওটা যদি আমার লাইবিলিটি সাইডে থাকতো আর বলতো আমি টাকা নেবো না, আমার ফান্ড তৈরি হতো, লাইবিলিটি কমে যাচ্ছে, কিন্তু লাইবিলিটি সাইডে নেই, এটা আমি মনে মনে লাইবিলিটি, যেমন আমারটা মনে মনে আছে 10 crore না 100 crore, যা খুশি আমি যা খুশি বলতে পারি, তো ছেড়ে দে। তো লজিক, মরাল অফ দ্য স্টোরি, 3 years এর প্রেফারেন্স ডিভিডেন্ড কি ছিল, এরিয়ার ছিল, বাকি ছিল কি বলা হলো, ওরা নেবে না, এবং লাস্টে কি বলে দিল, এটা আনরেকর্ডেড ছিল। একটা আনরেকর্ডেড লাইবিলিটি যখন পেমেন্ট হবে না, লাইবিলিটি এমনি থাকবে না, কিন্তু তার জন্য আমার কোনো ফান্ডে টাকাও যাবে না, মানে আমার ব্যালেন্স শিট, আমার অ্যাকাউন্টিং বুক কোনো চেঞ্জ হবে না। সো নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড। সি এর জন্য লিখে দিবি নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড সিন্স, সি বলে লিখে রাখ, নো এন্ট্রি ইজ রিকোয়ার্ড। এটাই কিন্তু আনসার, এটা হ্যাঁ ভাববি না এটা কিরকম জার্নাল হচ্ছে, ন্যারেশন কি হবে। Sincerely, no entry is required since the liability is unrecorded. Since the liability is unrecorded. যেহেতু লাইবিলিটি আনরেকর্ডেড ছিল, so no entry is required. Is that clear? Detail. গুডউইল বলেছে 1,20,000, এটা কিরকম আয়রনি, এটা কিরকম আয়রনি, কয়েকজন তারিখ করে লাগবে, তো ভালো করে দেখবি, বলবি না না পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি, মানুষ দুরকম ভাবে শেখে, দেখে আর দেখে, সবসময় আমার দিকে টানবে, দেখবি ব্রেকআপের পর লোকের তোদের দুজনকে নিয়ে বেশি কথা বলে, যে ওরা ছিল কাউকে, তোকে দেখে দেখে জিজ্ঞাসা করবে, আগে কোনো দিন করতো দেখে জিজ্ঞাসা করবে কেমন আছে বা কেমন আছে, সেম গল্প। যার একটা প্রফিট আর্নিং ক্যাপাসিটি নেই, তার গুডউইল কি করছে, সেই গুডউইলটা সেই ধরনের তিন চাকরি, দেখো গুডউইল আছে ওর ব্যালেন্স শিটের অ্যাসেট চাইবে 1 লাখ, ওরা অঙ্কটা বলুক বা নাই বলুক, মন কি বলছে আমার ঘরে নি বলুক, তাই বলছি কথা না। আমি আর কি বলবো, যেটা বলছিলাম, গুডউইল ওরা বলুক আর নাই বলুক, তোকে রাইট আপ করতে হবে। ওরা মাঝে মাঝে মিস করে যায়, না মিস করে ওটাই প্যান্ট, গুডউইলটা রাইট আপ করতে হবে, বলেন না। তো কমন সেন্স, আমরা ব্যালেন্স শিটটাই কি করতে এসেছি ভাই, এক্সট্রা অ্যাসেট, বাংলায় বুঝো অ্যাসেট, সেগুলোকে আমরা রাইট অফ করতে। তো গুডউইল একটা টেকনিক্যালি ওদের ফিকটিশিয়াস,
কোনো ভ্যালু নেই। আরো কম, ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস 1,95,000, প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স মানে নেগেটিভ ব্যালেন্স। আরো কম, আর টু বি রিটেন অফ, খুব ভালো লোক, ওরা বলে দিতে গেলে রাইট অফ করতে হবে। 99.99% অঙ্কে বলবে। আমি দেখেছি বেশ কিছু অঙ্কে এইগুলো সম্বন্ধে রাইট অফ করে না, শুধু ব্যালেন্স এটা ফেলে রেখে দেয়, কিন্তু বুদ্ধি করে ওরা রাইট অফ করে দেয়। আরো কি বলেছে, প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যান্ড ফ্রি হোল্ড প্রপার্টি ইজ আর রিটেন ডাউন, এই অ্যাসেট গুলো বেড়ে গেছে, এগুলোকেও রিটেন ডাউন করতে হবে। সো এখন তুই কার দিকে তাকাবো, তুই তাকাবি তোর ফান্ডে কত টাকা আছে। প্রথমবার ফান্ডে কত জমেছে, আর সেকেন্ড টাইম ফান্ডে কত, 75,000। তো তোর ফান্ডে 3,75,000 আছে। তাহলে তো জার্নাল ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট ভেবে দেয়, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট 3,75,000, অ্যামাউন্ট গুলো নেই, 3,75,000। তো গুডউইল অ্যাকাউন্ট, যাকে যাকে রাইট অফ করতে বলেছে 2 করে দেবো, বল বুঝিনি। তো গুডউইল অ্যাকাউন্ট কত, 1,20,000। 2 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,95,000, তাই তো। 2 প্লান্ট অ্যান্ড মেশিনারি, প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট কত, 35,000। আর 2 ফ্রি হোল্ড প্রপার্টি অ্যাকাউন্ট, টু ফ্রি হোল্ড প্রপার্টিজ অ্যাকাউন্ট কত, 22,000। স্টপ। টেকনিক্যালি জার্নালটা মিলে যাওয়া উচিত টেকনিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি নাও মিলতে পারে। ব্যালেন্সটা দেখ আসছে, আমি জানি 2 দিকে একটা ব্যালেন্স আছে, 3,000 মানে বল তুই কত টাকার ফান্ড তৈরি করেছিলিস, 3,75,000, আর তোর কাজে লেগেছে ওই টাকাটা 3,72,000, এখনো 3,000 আছে। ওই 3,000টা তুই ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে, কিন্তু ওপরে ব্যালেন্স আসতে পারে না, তোর ফান্ডই তৈরি হলো না, তুই রাইট অফ করছিস। যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে অঙ্কটা কোনো জায়গায় ভুল হচ্ছে। কি বুঝলি, সিচুয়েশন 3টে হতে পারে। 1 মিলে গেল, তুই বলবি ইয়েস। 2 নিচে ব্যালেন্স আসছে, তুই বলবি টু ক্যাপিটাল রিজার্ভ। 3 ওপরে ব্যালেন্স আসছে, খাতা বন্ধ করে রেখে মানে ভুল হচ্ছে, আবার করতে হবে, বুঝতে পারছি না। এখানে নিচে ব্যালেন্স আছে, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স, মানে যেটা এক্সট্রা ছিল ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে দিলাম। 3,000 নাকি ন্যারেশন হচ্ছে। being sundry assets and losses write off, being sundry assets and losses write off, being sundry assets and losses write off। হেভি করে বল, বুঝিস? এটা বেস যারা জেনারেল তাদের জন্য পিওরলি স্ট্যান্ডার্ড, যারা অনার্স ফিঙ্গার ক্রসড এটাও দিতে পারে, অসুবিধা নেই। অবশ্যই এর সাথে ব্যালেন্স শিট দেবে, প্রথম অঙ্ক হাত ভাঙালাম বলে দিল না, মানে দেয়, কিন্তু এর সাথে ব্যালেন্স শিট দেবে, যে ব্যালেন্স শিটটা চেঞ্জটা করে অবশ্যই আমরা কোনো সমস্যা নেই কিছু। আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, তার ব্যালেন্স শিট আছে, কিন্তু আজকে আমরা ব্যালেন্স শিট পড়াবো না, পরের দিনকার ক্লাসের স্টার্টিং এ ব্যালেন্স শিট হবে। আজকে আমরা জার্নাল দেখছি। নেক্সট সামস নাম্বার 3, নেক্সট সামস নাম্বার 3। 3 অঙ্কে একটা বড় সড়ো ব্যালেন্স শিট দিয়ে রেখে দেবে আস্তে। তো এই ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে মানে তোকে ব্যালেন্স শিট করতে হবে, কিছু করার নেই। থাক, ব্যালেন্স শিটটা যখন দেখার তখন দেখবে। আইটেম নাম্বার রোমান 1, the court approved the scheme of reconstruction। ওই এই অঙ্কটার কোন জায়গায় লেখা আছে ক্যাপিটাল রিডাকশনের অঙ্ক?
বা ইন্টারনাল রিকনস্ট্রাকশন, কোনো জায়গায় লেখা থাকবে না, এক্সাম হলেও লেখা থাকবে না। মেন গল্প হবে তো খুঁজে পাওয়া, টর্চ নিয়ে দেবে যে এইটা ও আচ্ছা ক্যাপিটাল রিডাকশন, ওই ব্যাকগ্রাউন্ডটা জরুরি। তারপরে শেয়ার কমছে, পুরো ব্যাকগ্রাউন্ডটা জানিস বলে বুঝতে পারবি এটা ক্যাপিটাল রিডাকশন। আর একটা নিয়ম আছে 15 নম্বরে আসবে, ওটা কোনো নিয়ম ফিরে আসবে। বলছি the court approved a scheme of reorganization, মানে বুঝতে পেরে গেছি এটা ওইখানকার। Roman 1, the preference shares are to be written down to 75 each. বলছে প্রেফারেন্স শেয়ার সঙ্গে সঙ্গে তো চোখ যাবে শেয়ার ক্যাপিটালে, যেই তোর শেয়ার ক্যাপিটালে চোখ গেছে তোকে নোট 1-এ পাঠিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তুই নোট 1-এ যেই আসবি, নোট 1-এ আসার পর তুই দেখতে পাবি ছিল 5000টা প্রেফারেন্স শেয়ার 100 করে। 5000টা প্রেফারেন্স শেয়ার 100 করে, সেই 100 টাকা করে প্রেফারেন্স শেয়ারটা এখন কত করে হয়ে যাচ্ছে 75। জার্নাল শুনছি, সেই জার্নাল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটের ₹100, কারণ এখানে আলাদা করার জায়গা নেই। অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটের ₹75 অ্যাকাউন্ট, আর টু ক্যাপিটাল রিডাকশন। বলছি 5000 ইন্টু 100, এটা 5 লাখ কনফার্ম, এটা 5000 ইন্টু 75 শুনছি 3,75,000, এটাও কনফার্ম, মানে এটা 1,25,000। বুঝেছিস? ন্যারেশন বলছি না, বলবো same narration. Technically 5000টা preferential 100 each converted into 5000 preferential 75 each as per narration more or less. আরো রোমান 1-এ আরেকটা আছে, ইকুইটি শেয়ারস টু 1 each, ইকুইটি শেয়ারস কমে যাচ্ছে 2 1 টাকা। আগেকার দিনে ইকুইটি শেয়ার কত ছিল? 10, এই 10 টাকাটা কমে কত টাকা হচ্ছে? 1। বল না সবাই মিলে জানো কমন সেন্সে কি জানা হবে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে 1 টু ক্যাপিটাল। ইজি জাস্ট কমন সেন্স। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹10 অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ব্র্যাকেটে ₹1 অ্যাকাউন্ট to capital reduction account 10 টাকা করে কত হচ্ছে? 7 লাখ। 1 টাকা করে কত হচ্ছে বল? 70,000। তাহলে 6,30,000। সবাই মিলে বুঝেছিস? এইবার দেখ একটা মজার জিনিস দেখতে পাবি। দেখ রোমান 2, প্রেফারেন্স ডিভিডেন্ড ওয়্যার ইন এরিয়ার ফর 4 years, 4 বছর ধরে তাকে ডিভিডেন্ড দেয়নি। ইট ইজ ডিসাইডেড টু ওয়েভ, মানে ছেড়ে দিচ্ছে 3/4, বলছে আমরা 3/4 ছেড়ে দেবো। আর ইকুইটি শেয়ার অফ ₹1 each to be allotted for the remaining quarter মানে 1/4। ভালো করে শুনুন, আগের অঙ্কটায় পুরো প্রেফারেন্স ডিভিডেন্ড ছেড়ে দিয়েছিল, একই না? আমরা কি লিখেছিলাম? নো ইন্টারেস্ট। এই অঙ্কে 4 বছরের প্রেফারেন্স ডিভিডেন্ড বাকি আছে, ওরা বলেছে 3/4 ছেড়ে দেবো, ওর জন্য কোনো এন্ট্রি লাগবে না। কিন্তু মজার জিনিস 1/4 পেমেন্ট করছে, ওই যে 1/4 পেমেন্ট করছে ওই পেমেন্টের এন্ট্রি বুঝছি না। আমি কি বলেছিলাম? যেটা লেখা নেই সেটা ছেড়ে দিলে কোনো এন্ট্রি হয়, কিন্তু যেটা লেখা নেই সেটাকে পেমেন্ট করতে গেলে পেমেন্টের এন্ট্রিটা হবে, একই না? তাহলে কতর জন্য এন্ট্রি হবে? 1/4।
আর একটা ক্যালকুলেশন দেখাই, তারপর আমি এন্ট্রি করছি। আগে বল প্রেফারেন্সে কত টাকা আছে? 5 লাখ। প্রেফারেন্সে কত টাকা আছে? 5 লাখ। অঙ্কটার আনসারের পরে হিন্টস দেয়া আছে। ওই হিন্টসে বলা আছে অ্যাজিউম করে নিচ্ছি প্রেফারেন্স শেয়ারটা 10%, না হলে তোমরা ডিভিডেন্ড বেরি করতে পারো। আমরা ধরে নিচ্ছি 10% ছিল, তাহলে একটা কথা বলতে হবে 5 লাখ জাস্ট সম ইনটু 10%, মানে 1 বছরের ডিভিডেন্ড ইনটু 4 ইয়ার্স, 4 বছরেরটা বাকি আছে ইনটু 1/4, তার 1/4 দিচ্ছি। টেকনিক্যালি রুপিস 50,000 পেমেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? যেটা পেমেন্ট হচ্ছে না, নো এন্ট্রি দিতে হবে, কোনো সমস্যা নেই। যেটা পেমেন্ট হচ্ছে তার এন্ট্রি লাগবে। শোন, এন্ট্রিটা কমন সেন্স এরকম লাগা উচিত কি না? এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট, ভালো করে শুনুন। এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট। 2 কি দিচ্ছিস? ইকুইটি শেয়ার। কি দিচ্ছিস? টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আমার উপর ভরসা কর, যদি এটাই জার্নাল হতো আমি খুব হ্যাপি হতাম। এবার ভিতরে ঢোক। এরিয়ার, এটা জার্নাল কনফার্ম, এটা জার্নাল। এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কিন্তু এই এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড কোথা থেকে তৈরি হলো বাবা? এটা তো আনরেকর্ডেড লাইবিলিটি ছিল, তুই এটাকে ডেবিট করবি। যদি এখন ব্যালেন্স শিট করতে হয়, এটা আবার অ্যাসেট সাইডে যাবে, কারণ ডেবিট হয়ে আছে। জার্নালটা কনফার্মলি এইটা, জার্নালটা কনফার্মলি এইটা। এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কিন্তু এই জার্নালটার ব্যালেন্স শিট ইমপ্লিকেশন বলছে, যেটা তো ইকুইটি শেয়ার ক্যাপিটালে চলে যাচ্ছে, সেটা নিয়ে কোনো ম্যাটার নেই। কিন্তু এইটাকে যদি ডেবিট করলি, এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, এর কি কোনো আগের বেস ছিল? মানে ব্যালেন্স শিটে এটা রেকর্ড করা ছিল? তুই হুট করে ডেবিট করলি তো? ব্যালেন্স শিট করতে গেলে এটা আবার অ্যাসেট সাইডে যাবে, এবং এটা ফিকটিশিয়াস অ্যাসেট। তুই তো তাড়াতে চাইছিলিস ফিকটিশিয়াস, তো আবার তৈরি করে দিলি। সো যখন তুই সমস্ত কিছু রাইট অফ করবি, মনে করে এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, তখন কে রাইট অফ করতে হবে? যখন তুই টু গুডউইল করবি, টু প্রফিট এন্ড লস করবি, টু হ্যান্ড, টু ট্যাগ, সব যা করবি, বাকিটা বলবে না, এটা ওরা আর কোনো ইনফরমেশন দেবে না। কিন্তু এটা তো কমন লজিক, এটাকে কিন্তু রাইট অফ করতে হবে। এখনকার জন্য এটা জার্নাল কনফার্ম, কিন্তু পরে এটাকে রাইট অফ করতে হবে। কি বললাম ক্লিয়ার? জাস্ট আমি বেসটা দিলাম। আচ্ছা, জার্নাল হচ্ছে এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট। 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 50,000 পরে নোটটা দেখাচ্ছি। 50,000 ন্যারেশন তো বি। ওই আগে বলতো কত টাকা দামি শেয়ার দিয়েছি? সরি, 1 টাকা। কারণ 10 টাকার শেয়ারটা 1 টাকা হয়ে লিখে দিয়েছে। এখন আবার 10 টাকা দেওয়ার কোনো মানে নেই, 1 টাকা দামি। 1 টাকা দামি শেয়ার মানে 50,000টা শেয়ার। এই জন্য দরকার নাম্বার অফ শেয়ার তো লিখতে হবে না এখানে। being 50,000 equity shares, being 50,000 equity shares at the rate of ₹1 each, issued at par, issued at PAR, issued at par to kake to kake dichis, to preference shareholder, to preference shareholder কেন? In full settlement of area preference dividend, in full settlement of area preference dividend, in full settlement of area preference dividend. হেভি করে বল, বুঝিস না? নোট লেখ amount to be paid to preference shareholder,
amount to be paid to preference shareholder সমান amount to be paid to preference shareholder সমান শুনছি 5 lakh into 10% bracket close into 4 years into 1/4 সমান 50,000 5 lakh into 10% bracket close into 4 years into 1/4 50,000 সবাই কত বুঝেছিস ঠিক কত ভালো বুঝেছিস তুই তার পরেরটা বুঝতে পারবি কত ভালো বুঝেছিস রোমান 3 তে accrued interest on debenture are to be paid in cash বলছে accrued interest on debenture পেমেন্ট করছে তারা কোথায় পাবি ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যা ওদের 3 নাম্বার দিয়ে কারেন্ট লাইবিলিটি লেখা আছে তার আন্ডারে সি দিয়ে আদার কারেন্ট লাইবিলিটি লেখা আছে তার নিচে কি লেখা আছে বল accrued interest কত টাকা লেখা আছে বল এটাকে পেমেন্ট করছে কি জানতে হবে বল accrued interest account debit to cash to bank কোম্পানি ব্যাংক দিয়ে করে এক দ্বারা accrued interest account debit to stop আমি লিখছি accrued interest account debit to bank কত টাকা শুনতে পাচ্ছি 24,000 আমাকে একটুখানি বোঝা এই দুটো এন্ট্রির তফাৎ কোথায় প্লিজ বলবি না একে ইনভিসার দিয়েছে একে ব্যাংক দুটোকেই পেমেন্ট করে অ্যাকচুয়ালি তফাৎ হচ্ছে মেল এটা ব্যালেন্স শিটে নেই আর এটা ব্যালেন্স শিটে আছে এটাকে ডেবিট করলি মানে ব্যালেন্স শিটে যেটা ছিল সেটা ক্যান্সেল আউট হলো কিন্তু এটাকে ডেবিট করলি মানে কি ক্যান্সেল আউট হলো ভাই সেগুলো এটাকে আলাদা করে ক্যান্সেল আউট করতে হবে দুটো এটাই সো জানলা accrued interest account debit সবাই বুঝেছিস নিশ্চয়ই মানে এটা রেকর্ডেড ছিল এটা আনরেকর্ডেড রেকর্ডেড যেটা সেটা শোধ হয়ে গেল একই না আর যেটা আনরেকর্ডেড সেটাকে রাইট অফ করতে হবে তো জাস্ট আমি আরেকবার লজিকটা দিলাম accrued interest account debit to bank being accrued interest on debenture is paid off being accrued interest on debenture is paid off. Okay. Roman 4 investment should be investment are to be sold for 1 lakh. ওই যে ইনভেস্টমেন্টটা আমরা বেচে দিলাম 1 লাখ টাকা যেটা তো ইনভেস্টমেন্ট কত ছিল 60,000 60,000 এর ইনভেস্টমেন্ট 1 লাখ টাকায় বেচে দিয়েছি স্টপ জার্নাল বল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আর টু প্রফিট অ্যান্ড লস স্টপ এই জার্নালে আমার একটা ইস্যু আছে এটা জার্নাল নয় এই জার্নালে আমার একটা ইস্যু আছে আর টাইটানিক লাইফ বোট গুলোকে আস্তে আস্তে ছাড়ছে টাইটানিক তখন ডুবছে কেউ একজন বললো আমার থেকে কিছু টাকা নাও গিয়ে আমার ফ্যামিলিকে দিয়ে দেবে যখন মাছ কোনো রেসপন্সিবিলিটি নেবে আমি বাদ করি তাই ঠিক নেই সেম লজিক ইন কেস অফ প্রফিট অ্যান্ড লস তুই তো প্রফিট অ্যান্ড লসকে এমনি রাইট অফ করবি বলে বসে আছিস তুই আবার প্রফিট অ্যান্ড লসে কি ট্রান্সফার করবি ভাই আর বুঝতে পারি এর ডাইরেক্ট ক্যাপিটাল রিডাকশন হবে এটা অরিজিনাল জার্নাল এটা কনফার্ম কিন্তু এটা ডাইরেক্ট কি হবে সো এখানে প্রফিট হলে যখন প্রফিট অ্যান্ড লস ডেবিট হতো সেটাও হবে না ক্রেডিট হলে যখন প্রফিট অ্যান্ড লস ক্রেডিট হতো সেটাও হবে না দুটোই ক্যাপিটাল রিডাকশন দিয়ে পাস হবে কারণ পিএল এমনি মরে গেছে ভাই ওকে আমাকে এমনি রাইট আপ করতে হবে আর ওকে কি টানবো আমি বল সো এটা জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট টু ক্যাপিটাল রিডাকশন
টাকাটা জানিস তো না, এটা 1 লাখ টাকা, এটা 60,000 টাকা, আর এটা 40,000। Narration. Narration. Being investment sold at profit. Being investment sold at profit. এরপরেরটা amount of 9,000 is to be provided for bad debt, ওই provision for bad debt বলেছে কত টাকা 9,000, ওটা রাইট অফ 2 হবে, আরো কম। পেটেন্ট, গুডউইল আর ডেফার্ড অ্যাডভার্টাইজিং আর টু বি রাইট অফ, এই তিনটে জায়গা খুঁজে রাইট অফ করে দিতে হবে, এগুলো সব ফিকটিশিয়াস। আর নিচে বলেছে প্লান্ট ইজ ভ্যালুড অ্যাট 78, নোট 4 এ যা, নোট 3 তে প্লান্ট কত ছিল নোট 3 তে 1 লাখ, সেটা আজকের ভ্যালু কত, মানে কত কমছে 20। এগুলো রাইট অফ করতে হবে। স্টপ। ওরা ইচ্ছা করে প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে বলেই, রাইট অফ গুলোতে প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে কিচ্ছু বলে, প্রফিট অ্যান্ড লসকে রাইট অফ করতে হবে বা ওটাই বলছি না, এটাই ম্যান, তুই আনন্দ করে বেরিয়ে আসে। প্লাস আরেকটা জিনিস ছিল ওই এরিয়া প্রেফারেন্স, ওটাকে রাইট অফ করতে হবে। তাহলে কি কি রাইট অফ করতে, ওরা বলেছে একটা প্রভিশন ফর ব্যাড ডেট, 3খানা সামথিং সামথিং, একটা প্ল্যান, একটা প্রফিট অ্যান্ড লস, একটা এরিয়া প্রেফারেন্স ডিভিডেন্ড, তারপর আমি দেখবো মিলে যাচ্ছে না ক্যাপিটাল ডিডাকশন, যেটাই হবে সিম্পল। ওরা ক্যালকুলেশন করে লাভ নেই, আমরা করতে বসছি জার্নাল করে। ও এটা করছি, ওটা করতে পারি। ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট ডেবিট করো, ক্যাপিটাল টাকা লিখবো সঙ্গে সঙ্গে, ক্যাপিটাল ডিডাকশন অ্যাকাউন্ট ডেবিট, ক্যালকুলেশন কর কত টাকা, ক্যালকুলেটর নেই, কত টাকা ফান্ডে জমিতে ক্যালকুলেট করো। ওরা আনসার বলছে অ্যাকচুয়ালি 7,95,000। ক্যাপিটাল রিডাকশন অ্যাকাউন্ট ডেবিট 7,95,000, লাস্ট একটা 40,000 আছে, কি আমরা 7,95,000। 2 এবার দেখে দেখে কর, 2 প্রভিশন ফর ব্যাড ডেট। এই যে তুই 2 প্রভিশন ফর ব্যাড ডেট করলি, এর ইমপ্লিকেশন কি বলতো, ব্যালেন্স শিটে ডেট অফ থেকে লেস হবে, সত্য, এগুলো সব ব্যালেন্স শিটে এফেক্টেড হবে। 2 প্রভিশন ফর ব্যাড ডেট 9,000। 2 পেটেন্ট খোঁজ, 4 নাম্বার অ্যাডজাস্টমেন্টে আছে, 2 পেটেন্ট মানে নোটে আছে, 2 পেটেন্ট 38,000। 2 গুডউইল ওখানেই আছে, 2 গুডউইল অ্যাকাউন্ট 1,22,000। 2 ডেফার্ড অ্যাডভার্টাইজিং বলেছে না, নোট 2 তে আছে, নোট 2 তে আছে 2 ডেফার্ড অ্যাডভার্টাইজিং কত, ওখানেই কি আছে, একটু প্রফিট এন্ড লস লিখে দাও, দেখতে পেয়ে গেছি। তো প্রফিট এন্ড লস 4,50,000, এগুলো কিন্তু লস, হ্যাঁ ওটা মাইনাসে ছিল, তো প্রফিট এন্ড লস 4,50,000। আবার অঙ্কটায় ফিরে যাবে, টু প্লান্ট অ্যাকাউন্ট 22,000। 2 শুনছি এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, 2 এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড শুনছি 50,000 যা ছিল। আমি জানি ক্যাপিটাল রিজার্ভ বেরোবে, আমি তো আনসার দেখতে পাচ্ছি। টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 4,000 হচ্ছে কি, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 4,000, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 4,000, টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 4,000। যারা জেনারেল না, এই অঙ্কটা একদম স্ট্যান্ডার্ড হয়, একদম স্ট্যান্ডার্ড। এটার সাথে ব্যালেন্স শিট করতে হবে বাস। আমরা পরের দিন ব্যালেন্স শিট ইমপ্লিকেশন শেখাবো। আস্তে বাড়ির হোম টাস্ক করছে, শুনবি, তোরা জানিস সবাই। এই ব্যালেন্স শিটের ফরম্যাটটা টুকে নিয়ে আসবি, ওরা যেমন করে করেছে, শুধু পাশে ফার্স্ট ব্র্যাকেটটা দিবি। আমরা পরের দিন এই অঙ্কটা আগে আমি আরেকবার তোরা চেঁচিয়ে বলবি, তারপর আমি অঙ্কটার ব্যালেন্স শিটটা করাবো। আজকে আমি আর তাড়াহুড়ো করে ব্যালেন্স শিট করাবো। সো বেস্ট অফ লাক। ব্যালেন্স শিটটা বাড়িতে এই পরের দিন করবো, শুধু ফরম্যাটটা দিতে নিয়ে আসবো।